এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এই ঘটনাটি নড়াইল জেলার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নে ঘটেছিল 1950 সালের দিকে বা 1950 সালের দশকে আমরা বলতে পারি। আর যিনি ঘটনাটি মূলত আলামিনকে খুব বিস্তারিতভাবে বলেছিলেন তার নাম হচ্ছে লুৎফর রহমান। তিনি আলামিনের সম্পর্কে দাদা হন। লুৎফর রহমান সাহেব মাত্র কয়েক মাস আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার কাছ থেকেই আলামিন মূলত এই ঘটনাটি পেয়েছিল। ওই গ্রামে একটি ভিটা রয়েছে, এটাকে দত্ত ঠাকুরের ভিটা বলা হয়। আর ওই দত্ত ঠাকুরের ভিটার পাশে একটি পুকুর রয়েছে, এটাকে সুইসাইড পন্ড বা মৃত্যু কামনাকারী পুকুর হিসাবেও সেটি পরিচিত রয়েছে গ্রামের মানুষের কাছে। তো এই দত্ত ঠাকুরের ভিটা এবং ওই মৃত্যু কামনাকারী পুকুরকে নিয়েই আজকে আমাদের এই ঘটনাটি আবর্তিত হবে। ঘটনাটির সূত্রপাত যেখানে, সেটি হচ্ছে যে ওই যে ভিটা, এই ভিটার মূল মালিক ছিল নবকুমার দত্ত নামে একজন ব্যক্তি। ওনার স্ত্রী ছিল এক ছেলে এবং দুই মেয়ে। ওনার বড় ছেলের বয়স 20 কি 22 বছর। তার নাম ছিল মৃণাল দত্ত। আর তার যে মেজ মেয়ে, মানে মেজ সন্তান যিনি, সেটা মেয়ে, তার নাম ছিল রূপসী দত্ত। তার বয়স ছিল 12 কি 13 বছর। আর একদম ছোট মেয়ের বয়স 3 থেকে 4 বছর ছিল, তবে তার নাম জানা যায়নি। তিনি আসলে কি কাজ করতেন, মানে নবকুমার দত্ত কি কাজ করতেন, তার পেশা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায় না। তবে তিনি মানে গরিব মানুষ ছিলেন। তবে হ্যাঁ, তিনি তার বাপদাদার কাছ থেকে প্রচুর ভূ সম্পত্তির মালিক হয়েছিলেন, কিন্তু তিনি তেমন কোনো কাজ কাম করতেন না। তিনি কি করতেন, ওই সম্পত্তিগুলো মানে জমিগুলো একটু একটু করে বিক্রি করতেন এবং ওইটা দিয়েই উনি চলতেন। এমন একটা অবস্থা। এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা সময় তো তার সহায় সম্পত্তি অনেক কমে যাবে, তিনি একটা সময় পথের ফকির হয়ে যাবেন, এটাই তো স্বাভাবিক। তো এটা কিন্তু তিনিও বুঝতেন, কিন্তু তারপর যেহেতু উনি কাজ কাম করতেন না। তবে ওনার যে ছেলে মৃণাল দত্ত, সে আবার কাজ করত। সে স্থানীয় একজন প্রভাবশালীর বাড়িতে 12 মাসিক কামলা হিসাবে থাকতো। টুকটাক যা বেতন পেত এবং কিছু ফসলও পেত, ওটা দিয়েই সে মা বাবা এবং বোনকে দেখাশোনা করতে পারত। যেহেতু নবকুমার দত্ত, তার একটা অভ্যাস ছিল এই জমি বিক্রি করা, এই সুযোগটা কিন্তু ওই প্রভাবশালী ব্যক্তি নিয়েছিলেন। তার কারণ হলো যে যেহেতু ওই নবকুমার দত্তের ছেলে মৃণাল দত্ত তার বাড়িতেই 12 মাসিক কামলা হিসেবে ছিল, এই জন্য তার পরিবারের উপর ওই প্রভাবশালী ব্যক্তির একটা প্রভাব ছিল। একদিন নবকুমার দত্তকে ওই প্রভাবশালী ব্যক্তি বাড়িতে ডেকে পাঠান এবং ওই নবকুমার দত্ত যে ভিটার উপরে রয়েছেন, ওই ভিটা সে কেনার জন্য আগ্রহ প্রকাশ করে এবং বলে যে তোমাকে আমি টাকা দিচ্ছি, বাজার মূল্য যা হয় তাই দিব, প্রয়োজনে একটু বেশি দিব, এবং তোমাদের থাকার জন্য প্রয়োজনে আমার অন্য যেখানে জায়গা রয়েছে সেখানে আমি জায়গা দিব, তোমাদের তো গৃহহীন হতে হচ্ছে না, আর আমি তো টাকা দিয়েই নিব, তোমরা আমার কাছে বিক্রি করো। তখন নবকুমার দত্ত বলে যে না, বিক্রি করব না, এটা আমার বাপদাদার সম্পদ, বিক্রি করব না। তখন ওই প্রভাবশালী ব্যক্তি আবার বলে, বাপদাদার সম্পত্তির উপর তোমার যদি এতই দয়া মায়া থাকে, তাহলে ওই সম্পত্তিগুলো বিক্রি না করে, ওই মাঠের জমিগুলো বিক্রি না করে সেখানে তো ফসল ফলাইতে পারো, সেগুলো তো করো নাই, এটার জন্য এত দয়া মায়া কেন? এই বিষয়ে অবশ্য উনি কোনো উত্তর দেন না, বলে যে না, আমি এটা বিক্রি করব না, জমি জমা বিক্রি করে টুকটাক যা টাকা পাইছিলাম সেটা দিয়ে এখানে একটা পাকা ঘর করব, ইটের ঘর, এবং ওই ইটের ঘর করার জন্য মাটি উঁচু করতে হবে, মানে ঘরের মেঝেতে মাটি দিতে হবে। এই জন্য সে এক্সিস্টিং যে ঘরটি রয়েছে সেটার পাশে একটি বড় পুকুর খনন করছে, মানে সেটার মাটি দিয়ে ওইখানে ওই আপনার ঘরের মধ্যে মাটি সে ফেলতে পারবে, এরকম একটা পরিকল্পনা। যেহেতু সে এরকম কাজ শুরু করেছে, এই জন্য সে কোনোভাবেই জমিটা বিক্রি করবে না। যেহেতু নবকুমার দত্তকে রাজি করানো গেল না, এখন সে কি করলো, নবকুমার দত্তের যে ছেলে মৃণাল দত্ত, যে ওই প্রভাবশালী ব্যক্তির বাড়িতে 12 মাসিক কামলা হিসেবে ছিল, তাকে রাজি করানোর চেষ্টা করলো। এদিকে মৃণাল দত্তও কিন্তু রাজি হয় না, সে ও তার বাবার কথার মতোই কথা বলে। এখন স্বাভাবিকভাবেই ওই প্রভাবশালী ব্যক্তি
একটু বিপাকে পড়ে যান। তার যে একটা পরিকল্পনা ছিল যে সেখানে একটা বাগান করবেন, একটা নার্সারির মতো করবেন, ফলের বাগান করবেন, আম জাম কাঁঠাল পেয়ারা এগুলোর করবেন, এখন এইটা তো বাস্তবায়িত হচ্ছে না। কিন্তু উনি যেহেতু একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, ওনার মুখের উপরে তারই কামলা না করে দিল, আবার গ্রামেরই একজন দরিদ্র মানুষ সে না করে দিল, এই বিষয়টা আসলে উনি স্বাভাবিকভাবে নেননি, এটা ওনার মধ্যে একটা জিদ বাড়িয়ে দেয়। তো উনি যেটি করেন সেটি হলো উনি গায়ের জোরে আর কোনো কাজ করতে চান না। উনি মাগুরা জেলার সত্যজিৎপুর ইউনিয়নের একজন কুখ্যাত তান্ত্রিকের শরণাপন্ন হন। বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করা, এই বিষয়ে ওই তান্ত্রিকের একটা কুখ্যাতি ছিল। তো উনি সেখানে যান, তান্ত্রিক সব কথা শোনেন। তখন তান্ত্রিক বলেন যে আপনাকে কাটা দিয়ে কাটা তুলতে হবে। সেটা কিভাবে? ওই নবকুমার দত্তের যে ছেলে মৃণাল দত্ত, তাকে আমার কাছে নিয়ে আসেন, যে কোনো ভাবে, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো ইস্যুতে, তারপর যা করার দরকার আমি করবো, আপনাকে কিছু করতে হবে না। তবে তার জন্য মোটা অঙ্কের একটা টাকা দাবি করে বসেন, আর বিভিন্ন ধরনের চুক্তি, মানে আর্থিক লেনদেনের এই জিনিসগুলো করেন। সেই বিষয়ে ওই প্রভাবশালী ব্যক্তি পরিপূর্ণ প্রতিশ্রুতি দেন যে আপনার যা যা করার দরকার আমি করবো, আপনি আমার এই কাজটা আদায় করে দেন। এবং সেই তান্ত্রিকও প্রতিশ্রুতি দেয়। কে জানতো সামনে কি ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে প্রত্যেকের জন্য, কেউ বাঁচতে পারবে না। এদিকে কি হয়, ওই মৃণাল দত্ত যেহেতু ওই প্রভাবশালী ব্যক্তির বাড়িতে কাজ করতেন, আর এই কাজ করার কারণে দেখা যাচ্ছে ওই পরিবারের অন্য সদস্যদেরকেও কিন্তু মৃণাল দত্ত চিনতেন, আর সবার সাথে কথা হতো। একদিন ওই প্রভাবশালী ব্যক্তি মৃণাল দত্তকে বলছে যে তোমার কাকিমা তো অসুস্থ, তার জন্য একটা কবিরাজের বাড়ি থেকে ওষুধ আনতে যেতে হবে, আমি যাবো, আমার সাথে চলো। সে সরল বিশ্বাসেই যায়, এবং সে যায় মাগুরা জেলার সেই সত্যজিৎপুর ইউনিয়নের তান্ত্রিকের বাড়িতে। আসলে ওই ওষুধ আনাটা একটা উপলক্ষ মাত্র, আসলে ভিতরে কি পরিকল্পনা হয়েছিল এটা মৃণাল দত্ত ঘুণাক্ষরে বুঝতে পারেনি। ওখান থেকে ফেরত আসার পর মৃণাল দত্তের আচার আচরণে অদ্ভুত কিছু বিষয় পরিলক্ষিত হয়। সে তার মনিবের প্রতি খুবই অনুগত হয়ে যায়, সে যা বলে তাই শোনে, আগেও শুনতো কিন্তু এবার খুব বেশি। আর হচ্ছে সে বাড়িতে গিয়ে তার মা বাবাকে ওই জমি বিক্রি করার জন্য চাপ দিতে থাকে। মা বাবাকে প্রচন্ড চাপ দেয়, ঝগড়াঝাটি হয় যে তুমি এটা আমার মালিকের কাছে বিক্রি করে দাও, সমস্যা কি, সে তো টাকা দেবে, জমি দেবে। তো ওই প্রভাবশালী ব্যক্তি, উনি হিন্দু ছিলেন, যেহেতু একই গোত্রের, সমস্যা নাই। তো এই জন্য দেখা যাচ্ছে যে ওই মৃণাল দত্ত পিতামাতাকে চাপ দিচ্ছে, কিন্তু পিতামাতা কিছুতেই রাজি না, স্পেশালি নবকুমার দত্ত, সে কিছুতেই এই জমি বিক্রি করবে না। এভাবে একদিন, 2 দিন, এবং পরিবেশ পরিস্থিতি আস্তে আস্তে আরো ভয়ানক হতে থাকে। প্রতিনিয়ত মৃণাল দত্ত তার পিতামাতার প্রতি এগ্রেসিভ হতে থাকে। এক রাতে যেটা হয় সেটা হলো যে রাত্রে খাবার খাওয়ার পর এই বিষয়টা নিয়ে কথা হতে থাকে। যখন পিতামাতা রাজি হচ্ছিল না, বিশেষ করে তার বাবা, সে একটা লাঠি জাতীয় কিছু দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। আঘাত করার সাথে সাথে মাথা ফেটে দরদর করে রক্ত পড়তে থাকে। এদিকে মৃণাল দত্তের যে বোন আছে রূপসী দত্ত এবং তার মা, তারা দ্রুত তার পিতাকে মৃণাল দত্তের বাবাকে মাথা ব্যান্ডেজ করে দেয়, এবং তারাও গালিগালাজ করে তাকে। মৃণাল দত্ত রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় এবং তার ওই মালিকের বাড়ি, ওই প্রভাবশালী ব্যক্তির বাড়িতে চলে যান। পিওলিসেনের সঙ্গত কারণে কিন্তু ওই প্রভাবশালী ব্যক্তির নামটা আমরা বলতে পারছি না, এবং এটা বলাটা ঠিকও হবে না। তো যাই হোক, পরের দিন সকালবেলা মৃণাল দত্তের বাবা, নবকুমার দত্ত, সে তো আহত হয়েছিল, কিন্তু এতটা আহত হয়নি যে সে নড়াচড়া করতে পারবে না। তো নবকুমার দত্ত এবং তার স্ত্রী, তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। তার 2 মেয়েকে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? ঘরের দরজা তো বন্ধ ছিল, 2 মেয়ে কোথায় গেল? ঘরের মধ্যে তো নাই। চারদিক খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, কোথাও পাওয়া যাচ্ছিল না। দুপুরের দিকে তাদের ঘরের পাশে যে নতুন পুকুর খনন করা হয়েছিল, ওই যে পুকুরের মাটি দিয়ে নতুন করে ঘর তৈরি করা হবে, ঘরের ডোয়ার ভেতরে পাকা হবে, মাটি ফেলবে আর কি। তো ওই পুকুরে কিন্তু ওই বৃষ্টির পানিও কিন্তু হয়ে ওই পুকুরটা বেশ টইটুম্বুর হয়ে গেছিল পানিতে। ওই পুকুরের মধ্যে রূপসী দত্ত এবং তার ছোট বোন, এই 2জনকে
মৃত অবস্থায় ভাসতে দেখা যায়। দুপুরের দিকে লাশ ভেসে ওঠে, তার আগ পর্যন্ত ভেসে ওঠেনি। যখন এই ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার পর চারদিকে তো কান্নার রোল পড়ে যায়। মৃণাল দত্ত কিন্তু রাত্রে বাড়িতে ছিল না। সে যখনই শুনেছে তার 2 বোন মারা গেছে পানিতে ডুবে, সে চলে আসে। আসার পর সেও চিৎকার করে কান্নাকাটি শুরু করে যে কে এমন কাজ করলো বা কেন তারা মারা গেল, কিছুতে সেও বুঝতে পারছে না। সেও তার পিতামাতার সাথেই চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয়। কিন্তু আগের রাতে যেহেতু সে তার পিতার মাথায় আঘাত করেছিল, এই কারণে সন্দেহের তীরটা কিন্তু মৃণাল দত্তের দিকেই যায়। তার পিতা ক্ষিপ্ত হয়ে তার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করে যে তার 2 বোনের মৃত্যুর পেছনে সে দায়ী। থানা থেকে পুলিশ এসে তাকে ধরেও নিয়ে যায়, কিন্তু ওই প্রভাবশালী ব্যক্তি তাকে আবার জামিনে ছাড়িয়ে নিয়ে আসে মাত্র কয়েকদিনের ব্যবধানে। কারণ অকাট্য প্রমাণ তো নেই যে সেই এই কাজটি করেছে, কারণ সে তো ওই রাত্রে তার বাড়িতে ছিল না। ওই প্রভাবশালী ব্যক্তি সাক্ষ্য দেয় যে সে তো রাত্রেবেলা আমার বাড়িতে ছিল, নিশ্চয়ই অন্য কেউ এটা করেছে, বা ওরা সাঁতার কাটতে গিয়ে পুকুরে নেমেছে, কোনো কারণে আর উঠতে পারেনি, এই জন্য ইচ্ছাকৃতভাবে তার উপর দোষ চাপানো হয়েছে। যাই হোক, এইভাবে তাকে বের করে আনা হয়। তো মৃণাল বের হয়ে আসার কয়েকদিন পরে সকালবেলা ওই পুকুরে নবকুমার দত্ত এবং তার স্ত্রীর মৃতদেহ ভাসতে দেখা যায়। যখন মৃণালের কাছে খবর পৌঁছায়, মৃণাল আবার চলে আসে, কারণ মৃণাল কিন্তু ওই রাগারাগি করে বাড়িতে থাকতো না, ওই প্রভাবশালী ব্যক্তির বাড়িতে থাকতো। আর এতগুলো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার পিছনে একটা কারণ আছে, না হলে মূল বিষয়টা আমরা বুঝতে পারবো না। তো কি হয়, মৃণাল চলে আসে, তার পিতামাতার মৃত্যু সে দেখে, সেও চিৎকার করে কান্নাকাটি করে। আসলে বুঝতে পারে না যে কেন এরকমটা হচ্ছে, কে মারছে তাদেরকে। এর কয়েকদিন পর ওই পুকুরে মৃণালের ডেড বডি ভেসে ওঠে, মৃণালও মারা যায়। তো তার পরিবারের কিন্তু আর কেউ রইল না, সব শেষ। তখন ওই প্রভাবশালী ব্যক্তি গ্রামের লোকদেরকে বলে যে এর তো আর কেউ নাই, তো যার কারণে ওর যে জায়গা জমি আছে সেটা আমি দেখাশোনা করব, এখানে আমি একটা বাগান করব, তো গ্রামবাসী তোমরাও এই বাগানের ফল টল খাবা, কোনো সমস্যা নাই, কিন্তু এই জায়গাটা আমার দখলে থাকবে। যে গ্রামের মানুষদেরকে সে কোনোভাবে ম্যানেজ করতে সক্ষম হয়, সে ওই জায়গাটা নিজের দখলে রাখে এবং ওই জমিতে সে বিভিন্ন ধরনের নার্সারি এইগুলো করতে থাকে আর কি, বিশেষ করে আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগায় সে। ওদিকে একটি অদ্ভুত ঘটনা ঘটছে প্রিয় লিসেনার্স, সেটি হচ্ছে ওই যে নবকুমার দত্ত ইটের ঘর তৈরি করছিল, সেটা কিন্তু বেশ অনেক দূর হয়েও গিয়েছিল। আর ওই সময় কিন্তু ওই যে পোড়া ইট, আমরা আগেকার আমলের যে ইটগুলো দেখেছি, এখনকার ইটের মতো না, সেগুলো ওই যে পোড়া ইট দিয়ে বেশ মোটা দেয়াল দিয়ে ঘর তৈরি করা হতো। ওই ঘরটা বেশ অনেক দূর হয়েও গিয়েছিল, কিন্তু শেষ হয়নি পরিপূর্ণভাবে। যেহেতু এটা অপরিপূর্ণ ছিল, যার কারণে এটা নিয়ে আর ওই প্রভাবশালী ব্যক্তি কোনো কাজ করেনি। তার নজর ছিল অন্যদিকে, যে সে নার্সারি করবে, ফলের গাছ লাগাবে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো, ওই গ্রামের সবাই এবং এমনকি প্রভাবশালী ব্যক্তিও লক্ষ্য করে যে ওই বাড়িটা আস্তে আস্তে মাটির নিচে চলে যাচ্ছে। এমন তো হওয়ার কথা নয়, কেনই বা ওই বাড়িটা আস্তে আস্তে মাটির নিচে চলে যাচ্ছে, কেউ বুঝতে পারে না। গ্রামের মানুষরা এই দৃশ্য দেখে কিন্তু অনেকেই ভয় পায়, প্রতিদিনে একটু একটু করে মাটির নিচে চলে যাচ্ছে। কিন্তু ওই গ্রামে কিন্তু ওই রকম ইটের ঘর ওই সময় আরো ছিল, এবং যেই জায়গাতে ঘর তৈরি করা হয়েছিল এমনটা না যে ওই জায়গার মাটি নরম, বেশ শক্ত। তাহলে এই ধরনের ঘটনা কেন ঘটছিল কেউ সেটা বুঝতে পারে না। এভাবে মাত্র মাসখানেকের মধ্যে ওই বাড়িটি পরিপূর্ণভাবে মাটির নিচে নাকি চলে গিয়েছিল। এটা কিন্তু হয়েছিল ওই পরিবারের সকল সদস্যের মৃত্যুর পরে। তো উনি যেহেতু বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছেন, তো ওই জায়গাটাতে যেন একজন পাহারাদার পাহারা দিতে পারে, এই জন্য ওখানে একটা ছোট্ট ঘর নির্মাণ করা হয় এবং একজন পাহারাদারকে নিযুক্ত করা হয়, সেজন্য পাহারা দিতে পারে। কারণ হলো
ওই ফলের গাছ যেহেতু লাগানো হয়েছে, ফল ফললে সেই ফলগুলো মিসিং হবে, কেউ পেরে নিয়ে যাবে। যদিও বা গ্রামবাসীকে বলা হয়েছিল যে তোমরা ফল খাবা, কিন্তু সে কিন্তু ওই পাহারাদার বসিয়েছিল। তো পাহারাদার কিন্তু শুরুর দিকে বসানো হয়নি, ওই ফলের গাছগুলোতে যখন একটু ফল ধরা শুরু করেছে তখন সত্যি নাকি ওই ফলগুলো কেউ নাকি চুরি করে নিয়ে যেত। তো গ্রামবাসী বলতো যে তারা নাকি কেউ নেয়নি, কিন্তু তাহলে ফলগুলো কে চুরি করছে? এই কারণেই আসলে পরবর্তীতে পাহারা বসানো হয়েছিল। কিন্তু পাহারা বসানোর পর যিনি পাহারাদার প্রথমে যিনি এসেছিলেন, তিনি মোটামুটি 3 দিন কি 4 দিনের মাথায় এসে ওই প্রভাবশালী ব্যক্তিকে বলেন যে আপনার এই বাগান আমি পাহারা দিতে পারবো না, আমি চলে গেলাম। তখন বলে কেন, কি হয়েছে? বলে কি হয়েছে সেটা বলতে পারবো না, আমি চলে যাব, আমি এটা পাহারা দিব না, এই বলে সে চলে যায়। এরপরে আরো একজন ব্যক্তিকে নিয়োগ করা হয়, সেও একই ঘটনা ঘটায়, সেও চলে যায় ঠিক 3 থেকে 4 দিনের মাথায়। এরপরে আর একজন আসে, সে অবশ্য একটু বেশি দিন ছিল, কারণ সে রাত্রে থাকতো না, তার সাথে শর্তই ছিল সে রাত্রে থাকবে না, সে মানে একটু হয়তো বা রাত 10টা-11টা পর্যন্ত হয়তো পাহারা দেবে, তারপর সে চলে যাবে, এরকম শর্ত ছিল। কারণ তার বাড়ি একদম কাছাকাছি ছিল, তো রাত্রে থাকার প্রয়োজন নাই। কখনো কখনো মাঝরাতে উঠেও সে পাহারা দেওয়ার জন্য, হাঁটাহাঁটি করার জন্য বাগানে আসতে পারবে, এই জন্য সে ওই যে ছোট একটা ঘর ছিল সেখানে সে থাকতো না। একবার কি হয়েছে যে ওনার পরিবারের সদস্যরা কোনো কারণে বেড়াতে গিয়েছে, তো চিন্তা করলো বাসায় তো কেউ নাই, তাহলে কাজ করি, আমি এই বাগানেই থাকি। তো বাগানের মধ্যে যে ঘর ছিল সেই ঘরে উনি ঘুমিয়েছেন। ওই রাতের পরে এসে সে ওই মালিকের কাছে এসে বলে যে আপনার বাগান দেখাশোনা আমার পক্ষে করা সম্ভব না, আমি কাজ করব না। তখন মালিক বলে যে আগের 2 জন একই কথা বলে, কেন এই ঘটনা ঘটেছে কিচ্ছু বললো না, তোমার বাসা একদম কাছে, তুমিও বলবা না, এটা কেমন কথা, তোমাকে বলতেই হবে। সে কিছুতেই রাজি হয় না। পরে একটা সময় বলে যে আমি মৃণালকে দেখছি। মৃণালকে দেখছো মানে? বলে হ্যাঁ, আমি স্বপ্নে মৃণালকে দেখছি, একটা ছায়ার মতো অবয়ব হয়ে আসলো, পরে আমি তার চেহারা দেখছি। মৃণাল আমাকে বলতেছে এখান থেকে চলে যেতে, এই জায়গা নাকি ওদের, এই বাড়ি ওদের, এখানে কেউ আসতে পারবে না, কেউ থাকতে পারবে না, যেই আসবে তারই ক্ষতি হবে, আর পাহারা যদি আমরা দেই, যেই পাহারা দিবে তারই ক্ষতি হবে। সে বলতেছে যেহেতু আমার সাথে এই ঘটনা ঘটছে, নিশ্চয় আগের 2 পাহারাদার তার সাথে একই ঘটনা ঘটছে, এই কারণে সে পাহারাদার ভয়ে চলে গেছে। এখন কি আর করা, কেউ তো আর পাহারা দিতে আসে না, ওটা ওভাবেই পড়ে থাকে। এইভাবেই চলে যায় প্রায় 5 থেকে 6 বছর। ওদিকে গাছগুলো কিন্তু বড় হয়েছে, তো আম গাছে আম হয়, কাঁঠাল গাছে কাঁঠাল হয়, কিন্তু মানুষজন কিন্তু ভয়ে ওদিকে আর যায় না, আসলে মানুষ ভয় পায়। এই কারণে ওই ভিটাটা বলা চলে পরিত্যক্তই হয়ে যায়। এরপর 7 বছরের মাথায় ঘটে আরো একটি মর্মান্তিক ঘটনা। এক রাতে হঠাৎ করে ওই যে প্রভাবশালী ব্যক্তি, তার বড় ছেলে, তার 2 ছেলে 1 মেয়ে, তো তার যে বড় ছেলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতের বেলায় সবাই খুঁজতে থাকে, কোথায় গেল কোথায় গেল, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতের বেলায় লোকজন চিন্তা করেছে যে এর আগেও তো এই ধরনের ঘটনা ঘটছে, ওই পুকুরে কি কোনো সমস্যা হইল কিনা। ওই যে নবকুমার দত্ত, তার যে পুকুর, কারণ এই পুকুরে লাশ পাওয়া যেত আগে, ওই রাতের বেলায় জাল নিয়ে ওই পুকুরে নামা হয়, কিন্তু কিছুই পাওয়া যায় না। কিন্তু পরদিন সকালে ওই পুকুরে ওই প্রভাবশালী ব্যক্তির বড় ছেলের ডেড বডি ভেসে ওঠে। বড় ছেলের মৃত্যুতে তিনি খুবই ভেঙে পড়েন। এই শোক কাটিয়ে ওঠার মাত্র, মানে কাটিয়ে উঠতে পারেননি 3 থেকে 4 দিনের মাথায় তার মেজ ছেলে একই রকম ভাবে ওই পুকুরে তার ডেড বডি পাওয়া যায়। 2 ছেলের মৃত্যুর পর তিনি একদম উন্মাদের মতো হয়ে যান, মানে মানসিকভাবে অনেকটাই ভারসাম্যহীন হয়ে পড়েন। তিনি বিভিন্ন মানুষদেরকে বলতেন যে এই তুই আমার ছেলেকে মারছিস, কেন মারলি, কি অপরাধ ছিল তাদের, এইভাবে মানে পাগলের মতো আচরণ করতেন। ওনার স্ত্রী
স্বামীর এই পাগলামি দেখে উনি চিন্তা করলেন যে এটা তো চিকিৎসা করার দরকার। তখন একজন ভালো হুজুরের কাছে তাকে নিয়ে যান যে তার জন্য চিকিৎসা করা যায়। তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর তো মোটামুটি ঝাড়ফুঁক বা বিভিন্ন ট্রিটমেন্টের ফলে উনি আবার স্বাভাবিক হয়ে যান, একদম স্বাভাবিক হয়ে যান। ওই শোকও কাটিয়ে ওঠেন। যেহেতু তখন ওনার ছোট মেয়ে ছিল, ছোট মেয়েকে উনি খুব ভালোবাসতেন, ওনার স্ত্রী ছিল, মোটামুটি স্বাভাবিকভাবেই আবার সবকিছু গতি ফেরত আসে। একদিন সকালবেলা একজন ব্যক্তি আসে তার কাছে, তাকে চিনতেই পারছিল না। উনি একদম শুকনো লিকলিকে কঙ্কালসার হয়ে গেছে একজন মানুষ। তখন ওই প্রভাবশালী ব্যক্তি বলে যে আপনি কে? তখন ওই লোকটি বলে আপনি আমাকে চিনতে পারতেছেন না? আমি সেই সত্যজিৎপুরের তান্ত্রিক, আমাকে ভুলে গেলেন? বলে তোমাকে তো আমি চিনতেই পারতেছি না, তোমার চেহারা বা শরীরে এই হাল হলো কেন? ওই তান্ত্রিক আবার কিন্তু খুব উঁচু লম্বা সুঠাম দেহী সুন্দর চেহারার মানুষ ছিলেন, কিন্তু এখন দেখে তাকে একটা জীবন্ত কঙ্কালের মতো মনে হচ্ছে, এই জন্য তাকে চিনতেই পারছিলেন না। তখন ওই তান্ত্রিক বলে মৃণাল ফেরত এসেছে, মৃণাল ফেরত এসেছে, সে কাউকে ছাড়বে না, আর ওই কারণেই আমার এই অবস্থা। তখন ওই বলে, মানে প্রভাবশালী ব্যক্তি বলে মৃণাল ফেরত এসেছে মানে? বলে হ্যাঁ, আমি স্বপ্নে দেখেছি ওই মৃণাল এসে আমাকে বলছে আমাকে সে মেরে ফেলবে, এই জন্য আপনিও সতর্ক হন, এবং আমাকে বলেছে আপনার পরিবারকেও শেষ করে দেবে। আমি হয়তোবা যেহেতু তন্ত্রমন্ত্র জানি, আমি চেষ্টা করব নিজেকে সেভ করার জন্য, কিন্তু আপনি কিন্তু নিজেকে সেভ করতে পারবেন না, আমার বলার দরকার ছিল, আমি বলে গেলাম। এই বলে সে চলে যায়। এদিকে ওই প্রভাবশালী ব্যক্তি তখন বুঝতে পারেন যে তার দুই ছেলে আসলে কোনো স্বাভাবিক মৃত্যু ঘটেনি, কোনো মানুষ তাদেরকে মারেনি, কোনো অশরীরই তাদের মৃত্যুর জন্য দায়ী। এরপর যেই হুজুরের কাছ থেকে চিকিৎসা নিয়ে উনি স্বাভাবিক হয়েছিলেন, সেই হুজুরের কাছে যান উনি এবং ওনার স্ত্রী, এবং গিয়ে বলেন যে এই সমস্যা, এই ধরনের কথা হয়েছে, যেভাবে হোক কিছু একটা করেন। তখন ওই হুজুর শুরুর দিকে মানে এই বিষয়টি মানে বলেন যে আচ্ছা আমি ঠিক আছে দেখি, কিন্তু উনি আসলে রাজি হচ্ছিলেন না বেশ কিছু কারণে। কারণ হচ্ছে এই ধরনের সমস্যার ক্ষেত্রে যে আমলগুলো করা দরকার, সেই আমলগুলো মুসলিম ধর্ম অনুযায়ী হয়তো বা দোয়া পড়তে হবে, কিন্তু উনি তো সনাতন ধর্মাবলম্বী ছিলেন, এই দোয়াগুলো তো পড়তে পারবেন না, বা সেটা তার জানার কথাও নয়। তো উনি কিভাবে ট্রিটমেন্ট দেবেন এটা নিয়ে উনি একটু সন্দিহান ছিলেন যে এটা কিভাবে চিকিৎসাটা করব। তারপর তিনি বলেন যে আপনি 11 দিন পরে আসেন, আমি দেখি কি করা যায়, কোনো সমাধান বের করা যায় কিনা। তো 11 দিন পরে যখন তারা যায়, তখন হুজুর তাদের সাথে কথাই বলতে চায় না, বলে আপনাদের সাথে কথাই বলবো না, আপনারা খুব খারাপ মানুষ, যে কাজ করছেন আপনারা এর কোনো ক্ষমা নাই, আপনাদের সাথে মানে আপনার কাজ করতে গিয়ে মানে আরো একটা অন্যায় কাজ করা হবে, মানে আপনার উপকার করা মানে একটা অন্যায় কাজ করা, অন্যায়কে প্রশ্রয় দেয়া। বলে কেন, কি হয়েছে? বলে আপনি তান্ত্রিককে দিয়ে এই নবকুমার দত্ত, তার স্ত্রী, তার 2 মেয়ে, এমনকি মৃণালকে হত্যা করিয়েছেন। প্রথমে মৃণালের উপর জিন চালান করে, তাকে পজেস্ট করে মৃণালকে দিয়ে তার 2 বোনকে হত্যা করিয়েছেন, তারপর তার মা বাবাকে হত্যা করিয়েছেন। পরে এই মৃণাল জিন দ্বারা পজেস্ট হয়ে নিজেই ওই পুকুরে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। এইভাবে আপনি একটা পরিবারকে শেষ করে দিয়েছেন। কিন্তু এইভাবে এরকম একটা অন্যায় করার পরও যদি আমি আপনাকে সহযোগিতা করি, তাহলে তো এটাও একটা অন্যায় কাজ হবে। এখন বলেন যে হ্যাঁ ঠিক আছে, এটা অন্যায় হয়েছে, কিন্তু আমরা বিশেষ করে ওনার স্ত্রী কিন্তু এটা কিছুই জানতেন না, ওনার স্ত্রী তখনই মানে জানলেন আর কি, আর উনি এই বিষয়টা নিজের মধ্যে গোপন রেখেছিলেন, এটা জানতো শুধু তান্ত্রিক আর ওই প্রভাবশালী ব্যক্তি। তখন এও বলেন যে ওই তান্ত্রিকের এই অবস্থা কেন হয়েছে জানেন? সেটা হলো যে জিনকে দিয়ে এই কাজটি করা হয়েছিল, ওই জিন ওই তান্ত্রিকের সাথে একটা চুক্তিতে আবদ্ধ ছিল, ওই তান্ত্রিক ওই চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি রক্ষা করেনি, ফলে ওই জিনের সাথে ওই তান্ত্রিকের দ্বন্দ্ব বেঁধে যায়, এবং যার পরিপ্রেক্ষিতে ওই জিন ওই তান্ত্রিককে ক্ষতি করছে। আর মৃণাল বেশে যাকে দেখছেন সেটা ওই জিনই।
এবং ওই জিন একা নয়, ওরা মোট 3 জন। ওই 3 জনের মধ্যে ওদের যেই দলনেতা সে এতটা শক্তিশালী যে তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব নয়, তাকে কোনোভাবে হাজিরও করা যায় না, সে কারো কথা শোনে না, এবং সে আসলে ভালোও না খারাপও না, তাকে খারাপও বলা যাবে না ভালোও বলা যাবে না, কিন্তু সে কারো কথা শোনে না, তাকে কোনোভাবেই বশীভূত করা সম্ভব না, এমনকি সে হাজিরও হয় না। সুতরাং আপনি এর থেকে বাঁচতে পারবেন বলে মনে হয় না। আর ওই যে শক্তিশালী জিন যেটি, সে এই বিষয়টা নিয়ে খুবই ক্ষিপ্ত আপনাদের উপরে, যে এরকম একটা অন্যায় করা হয়েছে, যার কারণে সে খুবই ক্ষিপ্ত। আর তারপর তারই স্বগোত্রীয় একজনের সাথে চুক্তি করার পরেও তান্ত্রিক সেই চুক্তি রক্ষা করেনি, এই জন্য তান্ত্রিকের উপরে খুব ক্ষিপ্ত। এর থেকে বের হয়ে আসার আর কোনো উপায় নেই। তখন ওই প্রভাবশালী ব্যক্তি অনেক কান্নাকাটি করেন যে কোনো একটা উপায় বাতলান। তখন ওই হুজুর কিছুক্ষণ চুপ থেকে বলেন যে একটাই উপায় হতে পারে, কিন্তু সেটা কোনো সমাধান হবে কিনা আমি জানি না। আপনি রাতের বেলা একা একা ওই পুকুরের কাছে গিয়ে ওইখানে যে 3 জন জিন আছে ওদের কাছে খুব কান্নাকাটি করবেন, ক্ষমা চাইবেন যে আপনার অন্যায় হয়েছে, আপনি অন্যায় করেছেন, ক্ষমা করে দিতে। তাহলে যদি ওরা দয়া করে আপনাদেরকে ছেড়ে দেয়, তা না হলে আপনার পরিবারকে ওরা শেষ করে দেবে, আপনিও মরবেন, আপনার ওয়াইফও মরবে, আপনার মেয়েটাও মারা যাবে। উনি ওনার ওয়াইফ এবং মেয়েকে খুব ভালোবাসতেন, যার কারণে উনি ডিসিশন নেন যে উনি একাই ওই পুকুরের কাছে যাবেন। ওনার স্ত্রী ওনাকে মানা করেন যে তুমি যেও না, কিন্তু উনি বলেন যে আমি যদি না যাই তাহলে আমি তো মরবই, তোমরাও মরবা, এর থেকে আমি চেষ্টা করে দেখি কোনো সমাধান হয় কিনা, আমি আমার অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করি। উনি সত্যি এক রাতে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে ওই পুকুরের কাছে গিয়েছিলেন, কিন্তু রাত্রে উনি আর ফেরত আসেননি। সকালবেলা ওই পুকুরের পানিতে তাকে ভাসা অবস্থায় পাওয়া যায় এবং মৃত অবস্থায় পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, ওনার মৃত্যুর পরে ওনার যে স্ত্রী এবং ওনার সন্তান তারা কিন্তু একদম স্বাভাবিকভাবে জীবন লিড করেছিলেন। তারা বার্ধক্যজনিত কারণে আস্তে আস্তে মারা গিয়েছেন, কিন্তু কোনো প্যারানরমাল কারণে মারা যাননি, একদম স্বাভাবিক হয়েছিল। ওনাদের পরিবারের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আরো একটি ভয়ানক ঘটনা ঘটে। ওই প্রভাবশালী ব্যক্তির মৃত্যুর কয়েকদিন পরেই ওই পুকুরে সেই তান্ত্রিকের লাশ ভেসে ওঠে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ওই গ্রাম থেকে ওই মাগুরার সত্যজিৎপুর গ্রামের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। ওইখান থেকে ওই তান্ত্রিক তো এখানে আসার কথাই না, তাহলে কিভাবে এই পুকুরে তার লাশ পাওয়া গেল? তান্ত্রিকের মৃত্যুর মধ্য দিয়ে এই প্যারানরমাল ঘটনার অনেকটাই শেষ হয়, অনেকটাই শেষ হয়। কারোর সাথে তেমন কোনো ঘটনা ঘটে না। এভাবেই চলে যায় প্রায় 30 থেকে 40 বছর, দীর্ঘ সময় চলে যায়। আর যেহেতু ওই পুকুরে অনেকেই মারা গিয়েছে, মানুষ বলতো যে এটা হচ্ছে মৃত্যু কামনাকারী পুকুর। এর পিছনে একটা বিষয় ছিল, যেহেতু ওই প্রভাবশালী ব্যক্তি নিজের মৃত্যু জেনেও, হতে পারে মোটামুটি নিশ্চিত জেনেও, ওই ভয়ানক পরিবেশে গিয়েছিলেন ওই জিনদের সাথে কথা বলতে। জিনদের সাথে কি কথা হয়েছে তা তো আমরা জানি না, কিন্তু ওই জিনরা তাকে হত্যা করেছে এটা নিশ্চিত। এবং হয়তোবা এই কারণেই তাকে তাকে হত্যা করার মাধ্যমে তার পরিবারকে আর কোনো ক্ষতি করেনি। যেহেতু সে মৃত্যু কামনা করার জন্যই মূলত গিয়েছিল, এই জন্য ওই পুকুরের নাম হয়ে যায় মৃত্যু কামনাকারী পুকুর। এরপর থেকে মোটামুটি 30-40 বছর ওই পুকুরের ধারে কাছে কেউ যেত না। তারপর আস্তে আস্তে মানুষ ওটার ব্যবহার শুরু করে, কেউ কেউ গোসল করে, গরু ছাগল গোসল করা, এইভাবে আস্তে আস্তে ব্যবহার শুরু হয়। 2000 সালে একটি ঘটনা ঘটে। এটি ওই আলামিনেরই একজন আত্মীয় সম্পর্কে ফুপু হয়, শিল্পী ফুপু। এই শিল্পী ফুপু উনি কি করতেন, ওই স্বামীর সাথে ঝগড়া করে মাঝে মাঝে বাপের বাড়িতে চলে আসতেন, 5-7 দিন থাকতেন, আবার যেতেন। তো প্রায়শই এই ধরনের ঘটনা ঘটতো, যার কারণে ওই শিল্পী ফুপুর যে মা বাবা তারাও তো খুবই হতদরিদ্র, নিজেদের চলতে কষ্ট হতো। তারপর যদি মেয়ে তার বাচ্চা সহ আসে, তাদেরও তো ভরণ পোষণের জন্য কষ্ট করতে হতো। তো পিতামাতা তাকে খুব রাগারাগি করতেন যে এই ধরনের তার আচরণের জন্য। তো এক রাত্রে তাকে আর পাওয়া যাচ্ছিল না, কোথায় গেল। পরদিন সকালবেলা এই শিল্পী ফুপুর লাশ ওই পুকুরে পাওয়া যায়। উনি হয়তোবা সুইসাইডই করেছিলেন, সবাই এমনটাই বলে। যাই হোক, তো
এই যে পুকুরটা, এটা কিন্তু আজও রয়েছে প্রিয় লিসেনার্স। আর ওখানে এখনো ওই জিনভূত আছে কিনা এটার একটা প্রমাণ আমরা পাই একদম রিসেন্ট ঘটনার মাধ্যমে। সেটা হচ্ছে যে ওই পাশ দিয়ে, মানে ওই গ্রামের পাশ দিয়ে একটা সরকারি একটা প্রজেক্ট হচ্ছে এখন। ওই ইছামতি বিলের সাথে মধুমতি নদীর একটা সংযোগ প্রকল্প। আর এই সংযোগ প্রকল্পর লাইনটা মানে করার জন্য একটা খাল নির্মিত হবে। এই খালটা গিয়েছে ওই দত্ত ঠাকুরের ভিটার পাশে যে পুকুর রয়েছে, মৃত্যু কামনাকারী পুকুর, তার পাশ দিয়ে। এখন যেহেতু ওই জায়গাটি দীর্ঘদিন ধরে একদম পরিত্যক্ত, ওটা সরকারি জমি হিসাবে পরিণত হয়েছে, ওখানে কোনো মানুষ ভয়েই যেত না। তো এই জন্য যে প্ল্যানটা করা হয়েছিল সেটি হলো যে ওই যখন ওই খালটা তৈরি করা হবে, ওই পুকুরের অংশ বিশেষ জন্য খালের সাথে সংযুক্ত হয়ে যায়, এরকম। যেহেতু পাশেই একটা পুকুর রয়েছে পরিত্যক্তের মতো, কেউ তো ওইভাবে ব্যবহার করে না। কিন্তু যখনই এক্সক্যাভেটর, যেটাকে আমরা ভেকু বলি, এক্সক্যাভেটরের মানে মাথার অংশ যখন খনন করার জন্য ওই পুকুরের একটা পাশে মানে ডুবিয়ে দেওয়া হয়েছে, সাথে সাথে এক্সক্যাভেটর বন্ধ হয়ে যায়। একটা অদ্ভুত ব্যাপার। অনেক চেষ্টা করা হয়, এক্সক্যাভেটর অন করা যায় না। মোটামুটি যখন ডিসিশন হয় যে হ্যাঁ এক্সক্যাভেটর এখান থেকে সরিয়ে ফেলা হবে, তখন স্টার্ট দিলে সেটা স্টার্ট নেয়। কিন্তু খননের উদ্দেশ্যে যখন এক্সক্যাভেটর মাথাটা ওই পুকুরের পানির মধ্যে নামিয়ে দেওয়া হয়, সাথে সাথে এক্সক্যাভেটর বন্ধ হয়ে যায়। এবং এই ঘটনা যে শুধু মানে মাত্র কয়েকজন মানুষ দেখেছে তা নয়, ওই গ্রামের হাজার হাজার মানুষ এটার সাক্ষী। পরে গ্রামের মানুষরা পরামর্শ দেয় যে আপনারা এটা করতে পারবেন না, কারণ এই পুকুর রিলেটেড অনেক ভয়ানক ঘটনা রয়েছে, এই কাজটা আপনারা হয়তোবা কোনোভাবেই করতে পারবেন না। যখন এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়, তখন প্রশাসনের কর্তা ব্যক্তিরা সেখানে আসেন। সেখানে আসার পরে তাদের সামনেও যখন একই ঘটনা ঘটে, তখন এই প্ল্যানটা পরিবর্তন করা হয়। ওই পুকুরটা অক্ষত রেখেই পাশে একটা ক্যানাল করা হয়েছে, ইছামতি বিল এবং মধুমতি নদীর সংযোগ মানে প্রকল্প হিসেবে। পুকুরটা এখনো ওভাবেই রয়ে গেছে। তবে হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ওই যেই জমিটা মানে ভিটাটা, ওই ভিটাটার কি অবস্থা। সাম্প্রতিক বলতে এই বছরখানেক হয়েছে যে ওই জায়গাটি, ওই দত্ত ঠাকুরের যে ভিটাটা, এই ভিটাটা স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তি সরকারের কাছ থেকে লিজ নিয়ে সেখানে একটি কৃষি ফার্ম করেছেন, আমের বাগান এবং আরো কিছু ফলের বাগান সেটা করেছেন। ওই আগের যে পুরাতন গাছগুলো সেগুলো এখন আর নেই, সেগুলো সব কেটে ফেলা হয়েছে। এটা এখন একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবং এখানে এখন আর কোনো ভয়ানক ঘটনা ঘটে না। এটা একদম স্বাভাবিক, ওখানে শ্রমিকরা কাজ করে, একদম স্বাভাবিক হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, ওই যখন ওই আম বাগান করা হবে এবং আমের সাথে আরো কিছু ফলের বাগান করা হবে, তখন যখন মাটি খোঁড়া হয়েছিল, মাটির নিচে ওই যে সেই মাটির নিচে যে দেবে যাওয়া নবকুমার দত্তের নির্মাণাধীন বাড়ির ইট পাওয়া যায়। যত খোঁড়ে তত ইট পাওয়া যায় এবং ওই ইটগুলো, যেহেতু যিনি এটা কিনেছিলেন তিনি তো প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তো তিনি এই ইটগুলো দিয়ে কি করবেন। স্থানীয় একজন মানুষ, তিনিও মানে আসলে গরিব মানুষ, তার নাম হচ্ছে রফিক। এই রফিক খুবই স্বল্প দামে মানে নামমাত্র মূল্যে এই ইটগুলো কিনে নিয়ে গেছেন এবং এই ইটগুলো দিয়ে রফিক তার বাড়িতে কাজে লাগিয়েছেন। এই ইটগুলো এখনো আছে রফিকের যে বাড়িটা, এই বাড়িতে সে কাজে লাগিয়েছেন। এই ঘটনার সাক্ষী বহু মানুষ রয়েছে। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটির সত্যতা যদি আপনারা যাচাই করতে চান, তো আমি যে ঠিকানা বলেছি নড়াইল জেলার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নে গেলে আপনারা এই ঘটনাটির সত্যতা যাচাই করতে পারবেন।